আর নেই, একটাও মৌমাছি নেই। এই কালকেই সন্দেহ হয়েছিল আমার যে থাকবে না। গুড মর্নিং সবাইকে। এখন আর নিজের মুখটা দেখাচ্ছি না, পরে আবার আসছি। আজকে সকালেই সব মৌমাছিগুলো উড়ে উড়ে চলে গেছে। কালকে দেখেই মনে হয়েছিল যে এগুলো থাকবে না। কেমন ছিল, কেমন হয়ে গেল। মাঝের এই বৃষ্টিটা হয়েছে তখন এই বাজ পড়ছিল না। একদম মানে পুরো ফাঁকা হয়ে গেছে। আমি বলেছিলাম যে হয়তোবা কোনো একদিন মাছের পাতুরি, মানে মাছের ডিমের কড়াই পাতুরি হবে, তো সেটা আজকেই হলো। আজকে আমার হাজব্যান্ড আসবে, কালকে আমরা চলে যাচ্ছি। এরপরের থেকে শুরু হবে লিলুয়ার ব্লগ, মানে ওখানেই হবে ব্লগিং। আমার ব্লগিং তো দু জায়গাতেই বেশি হয়, লিলুয়াতে হয় আর চাম্পাটিতে হয়। আর সেরকম খুব একটা বেশি হয় না, অনেক সময় করিও না, কারণ অনেকে পছন্দ করে না, আবার অনেকে আবার হেজিটেশন করে ক্যামেরার সামনে আসতে। মানে মানে ওটা হলো না আপনার, যেটা হয় ব্লগিংয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর সবাই তো আর ক্যামেরার সামনে সহজ নাই হতে পারে। আমি নিজেই অনেক পরে সহজ হয়েছি, সবাইকে বলে তো লাভ নয়। আমি সব জায়গাতে আমি করি না। আমার ব্লগিংটা মূলত চাম্পাহাটি টু লিলুয়া টু চাম্পাহাটি এই চলবে। এরপর যখন আবার চাম্পাহাটি আসবো তখন তো আপনারা জানতেই পারবেন। এইভাবে করে হবে। মেয়ের আর 1 সপ্তাহ আছে স্কুল ছুটির। এরপরে পরে মেয়েকে এনে, এতদিন ধরে মেয়েকে রাখবো না এখানে, আমি হয়তো থাকবো, মেয়েকে হয়তো পাঠিয়ে দেবো বাবার সাথে, কারণ লেখাপড়ার বড্ড বেশি ক্ষতি হয়ে যায়, এই আর কি। গরমের ছুটিতে মামার বাড়ি ঘোরা মজা আনন্দ আমাদের সময় হয়ে গেছে। এখন ইংলিশ মিডিয়াম তো প্রচণ্ড পড়াচ্ছে, ওদের 6 থেকেই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। কি হয়েছে বাবু? তোমাকে আমি কালকে অনেকবার ডেকেছি, তোমার সাথে আমার আড়ি, কোনো কথা নেই। আড়ি কাল যাবো বাড়ি, কাল সত্যিই যাবো বাড়ি। দেখ, বোন আজকে সকালবেলা তো বেরিয়ে গেছে, বলেছি বোধহয় সকালবেলা। তো ঠিক আছে, আবার কি জানি কবে দেখা হবে ওর সাথে। মামার বাড়ি বহুদিন যাওয়া হয় না, বহুদিন। কবে যাবো কে জানে, কিছুই জানি না। এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো লাগে না, বিশ্বাস করুন। ওই আমার এক ছুটকি বাচ্চাটাকে যদি আমি নিয়ে যেতে চাই না, এই চাম্পাহাটিতে এসছে বলে খুব একটা বেশি তাও লাগেজ হয়নি। এখানে ওই কাঁথা টাথা সব কিছু থাকে। যদি আমি নিয়ে যাবো, বাবা অনেক লাগেজ হয়, আমার লাগেজ বইতে ভালো লাগে না। যাই হোক, ঠিক আছে। অত প্যাক না ধরলে আমার তাহলে কোথাও ঘোরা হবে না, কারোর বাড়ি তাহলে আমার যাওয়া হবে না। সব কিছুর মধ্যে সব কিছু করতে হবে, এই আর কি। আজকে ওই মাছের ডিমের পাতুরিটা আমি শেয়ার করলাম, এই প্রসেসে করবেন। আর হ্যাঁ, আর একটা মেন কথা, আপনারা যদি কলা পাতার ঝামেলাটা অ্যাভয়েড করতে চান তো খুশি মনে অ্যাভয়েড করবেন, কোনো প্রয়োজনই নেই। এটা কলা পাতা ছাড়াও করা যায়, এমন কোনো ব্যাপার না। কিন্তু ওই আর কি, পাতুরি ফ্লেভারটার জন্য কলা পাতা দেওয়া হয়। আপনারা না চাইলে দেবেন না, কোনো চাপ নেই। আপনাদের যেভাবে মনে হয় যে করলে ফ্রিলি খেতে পারবেন সেইভাবে খাবেন, এত ঝামেলা করতে হবে না, ঠিক আছে? সেইভাবে খাবেন, টেস্ট হলেই হলো। মোদ্দা কথা, আমার টেস্টের দরকার, টেস্ট হলো ব্যাস। আর যদি মনে করেন যে আপনাদের বাড়িতে এরকম অগন্তিক কলা গাছ থাকে, তো খাবেন কলা পাতা দিয়ে। মাছের পাতুরি এইভাবে করতে পারেন, কোনো চাপ নেই, অসুবিধা নেই। আর মা যেটা বললো যে উল্টে দিতে হবে, ওটা আমি পারি না, ওটা আমার মাই করবে। আর ছোটো মামি একবার এসে করেছিল মাছের ডিমের পাতুরি, আগের বছরই করেছিল, এই যখন আমি ছেলে হতে এসেছিলাম তখন করেছিল বোধহয়। তখন ইয়ে হয়েছিল, ওই ব্লগটাও আছে। ওই শুভ আমার ভাইটাই সব এসেছিল, তখন এই মামি দেখলাম পট করে উল্টে দিল। ওইটা আমি পারি না, আমি যার জন্য কলা পাতা ঝামেলাতেই যাই না, সত্যি কথা বলতে। এখন আজকে চুলে হেনা করব, আজকে শনিবার, চুলে আজকে আমি হেনা করব। বাকি হেনা আবার ওই লিলুয়াতে গিয়েই করবো, সামনের সপ্তাহের হেনাটা ওই লিলুয়াতেই হবে। আর এখন চুলে আমি হেনা করিনি, আজকে চুলে হেনা করবো, কালকে হাতে মেহেন্দি আমার বোন করে দিয়ে গেছে। খুব সুন্দর লাগছে কিন্তু আজকালকার না মেহেন্দিতেও বোধহয় আপনার রং মেশানো থাকে, দেখুন একটু রাখলে দেখি রং চলে আসে। কি রে, আমার সাথে কত ঝগড়া করলি? আহা গো, ঘুমাচ্ছে। সেদিনকে আমি কত ডাকলাম জানেন, কি হয়েছে ওর, গোসা হয়েছে না রাগ হয়েছিল ভগবান জানে, এলোই না আমার কাছে। আরে কালকে রাতেও কতবার ওকে ডেকেছি, আয় আয় ঘরে আয় ঘরে আয়, কিছুতেই এলো না। আমরা এখন এসেছি কলা পাতা কাটতে।
কলা পাতা কাটতে, কারণ কতটা হবে বলতো? সে আমি কি জানি। ডিমের কড়াই পাতুরি হবে। হাফ দিলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি কেটে কুটে সেকে টেকে দাও না। কলা পাতা কাটা হয়ে গেল, চলো ধুয়ে নাও। বেড়াল মাসি, বেড়াল মাসি, দেখো বিড়াল মাসি এসেছে, দেখেছো তুমি? বেড়াল মাসি, দেখো ওই দেখো, ওই যে বিড়াল মাসি, ওই যে আমাদের বিড়াল মাসি। এই যে কি রোদ গো মা, মাথায় কাপড়টা দাও। আজকে গরম আছে গো মা, 40-40 হবে আজকে, আর ভালো লাগছে না। আর গরমকালে তো গরম পড়বে, কিছু করার নেই। হচ্ছে বিড়াল মাসি, বিড়াল মাসি কোথায় তুমি, তাই না বন্ধু? কি হয়েছে? ঠিক আছে, তুই যেখানে ভালো লাগে তুই সেখানে ঘুমা, ঠিক আছে, ডিস্টার্ব করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো মা, প্রচন্ড রোদ। এত রোদ হলে হয় বাবা? কি বাচ্চা কাচ্চা নিয়ে বেরোবে বলো তো? প্রচন্ড রোদ, প্রচন্ড, কোনো সত্যি কথা, সামান্য একটুখানি না, এটা খোলা থাকে, তোমরা তো বেরোবে আবার। এইটাকে এবারে গ্যাসে একটুখানি সেঁকে নেওয়া হবে, তাই তো মা? কলা পাতাটাকে কড়াই। হ্যাঁ বন্ধুরা, মাছের ডিমের কড়াই পাতুরি হবে, তো সেই জন্য লাগবে হচ্ছে গিয়ে কড়াই। কলা পাতা তো কাটা হয়ে গেছে, এইবারে হচ্ছে মাছের ডিমের প্রিপারেশন। মাছের ডিমটাকে প্রথমেই আমি প্রচুর পরিমাণে লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর স্বাদ মতন রসুনও দিয়েছি। রসুনটা আপনাদের ইচ্ছে মতন, আপনারা চাইলে 10-12খানা কোয়াও দিতে পারেন, আবার চাইলে 5খানা কোয়াও দিতে পারেন। তবে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ মাছের ডিমটা কিন্তু মিষ্টি, সেই জন্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কার কোনো লিমিটেশন নেই, যতটা খুশি আপনারা দিতে পারেন। তবে শুকনো লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন, যে যেমন খাবেন। এখন একটি সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হচ্ছে, যে কড়াইতে মাছের কড়াই মানে মাছের ডিমের কড়াই পাতুরিটা হবে, সেখানে আছে এই বাটা মাছের ঝোল। এই বাটা মাছের ঝোলটা আমি পটল দিয়ে করেছি, কিচ্ছু দিইনি, জাস্ট তেলের মধ্যে একটুখানি হিং ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বাটা মাছের ঝোলটা করে দিয়েছি, কোনো মশলাই নেই বলতে পারেন। তো যাই হোক, ফিরে আসি মাছের ডিমের পাতুরিতে। তো এখন আমি ওইটাই বলছি আপনাদের, যে মাছের ডিমের পাতুরিটা মানে মাছের ডিমটাকে কি করে প্রিপারেশন নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই সর্ষের তেল কিন্তু দেবেন, যখন মাছের ডিমটাকে ভালো করে মাখবেন সেই সময় কিন্তু সর্ষের তেলটা অবশ্যই কাম্য। তো যাই হোক, দুটো বাটিতে বাটা মাছের ঝোলটাকে ভাগ করে নেওয়া হয়ে গেছে, আর সেই সঙ্গে কড়াইটাও হয়ে গেছে খালি। তো যেটা করতে হবে, প্রথমে কড়াইটার গায়ে একটুখানি তেল দিয়ে নিতে হবে, এবং তারপরে সেকা কলা পাতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সেই কলা পাতার মধ্যে মাছের ডিমটাকে ঢেলে দিয়ে তার উপরে আরেকটা কলা পাতা দিয়ে চাপিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মাছের ডিমের পাতুরি করার প্রসেস।
এই দেখুন আপনারা এবারে, আরে ছুন্টু মুনু হাত ছড়িয়ে ফেললো বাপু, বাবা সে তুমি হাত দেখাবে সবাইকে, ঠিক আছে ওরে বাবারে। আচ্ছা দেখুন বন্ধুরা, এই আমি সরালাম, ঠিক আছে। আচ্ছা এই দেখুন, এইরকম পর্যায়ে কিন্তু কোনোভাবেই মাছের পাতুরি উল্টানো যাবে না, মাছের ঢেঁড়স পাতুরি, এটা পুরো শক্ত হয়ে যাবে। কারণ এইরকম অবস্থায় যদি আপনারা কলা পাতা শুদ্ধ উল্টাতে চান তাহলে কিন্তু পুরো নষ্ট, জিনিসটা একদম বাজে রকম ব্যাপার হয়ে যাবে। তো আমি জাস্ট দেখতে এসেছিলাম যে হয়েছে কিনা, তো পাতাটাও দেখুন ওটা ছোট হয়ে এসছে কিন্তু। এবারে আবার যেমনকার তেমন আমি ঢাকা দিয়ে দেবো। এই কিছু রান্নার কিছু প্রসেস আছে বন্ধুরা, সেই প্রসেসটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আর এইগুলো হচ্ছে খুব ধৈর্যের রান্না। আমি সাত তাড়াতাড়ি দুরুম দারুম করে দিলাম, হবে না। মাছের ডিমের পাতুরি কড়াইয়েতেও যদি আপনারা করেন তাহলেও কিন্তু এই ব্যাপারটা আপনাদেরকে মাথাতে রাখতেই হবে। পুরো জিনিসটা শক্ত হয়ে যাবে, তারপরে আপনি ধরে উল্টে দিতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না। এটা ধীরে ধীরে মজে মজে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই রান্না হবে না। এবং এই রান্না অফিস যাওয়ার দিন বা তাড়াহুড়োর দিন করলেও কিন্তু হবে না। ছুটির দিন যেদিনকে আপনার ফ্রি টাইম থাকবে আপনি সেদিনকে করতে পারেন, এবং বিশ্বাস করুন খুব ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। মাছের ডিমের পাতুরিটা একদম শক্ত হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা ভাব নেই। এইবারে আমার মাতৃদেবী এটাকে উল্টাইয়া দিবে। হ্যাঁ উল্টাও, আপনারা একবার দেখে নিন প্রসেসটা। এরকম করে ধরতে হবে, এই যে ওই কলা পাতা তলা দিয়ে ধরতে হবে, খুন্তিটা ধরে এরকমভাবে চেপে দিতে হবে, ব্যাস। সাবধানে একটুখানি করবেন, আর তাতে করে আর এটাই হচ্ছে প্রসেস। ব্যাস 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 ব্যাস। আবার ঢাকা দিয়ে দাও মা, একটুখানি তেল ঘুরিয়ে দেওয়াতে ভালো হয়েছে ও, জানো। হ্যাঁ তেল দেয়, পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা করে ব্যাস, আর কলা পাতা বেরিয়ে নেই। আমার মায়ের আজকে ঘুম পাচ্ছে গো, সেই জন্যে আমি আর দাঁড়াও না, চাটা তো আগে নিই। কি একখানা গাড়ি দাঁড়িয়েছে, হুলাল্লা হুলাল্লা হয়ে গেছে। ব্লগ করবো মজা মজা করে, ব্লগেও যদি সবসময় সিরিয়াস সিরিয়াস কথা বলি কখনো কখনো কথার ভাঁজে কথাটা তো একটু বলতেই হবে, বলি। এটা হচ্ছে আমার চা, এটা হচ্ছে ডালটা কি হয়েছে ভগবান জানে। হ্যাঁ আমরা খেয়ে নেবো, চলো এবার দেখি তো কোন গাড়ি দাঁড়িয়ে আছে। এটা তোমার চা, এটা ধরো মুছে নিয়ে যায়, তখন লোকে আমাদেরকে বলবে কাটা অপরিষ্কার। আমরা অপরিষ্কার নই, আমরা পরিষ্কার, বুঝেছেন। এটা আবার কি পড়লো, কি ঝামেলা বলুন তো। আমি এখন এই মুহূর্তে আমার মুখমণ্ডল আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ হচ্ছে আমি করিয়াছি হেনা। বাবা কি রোদ বলুন তো, বাইরে যাব। ফুল তোলা কমপ্লিট। ও বাবা, ওরে এটা তো ই কার্ট। ও মা, এটা ফ্লিপকার্টের গাড়ি গো, এটা ফ্লিপকার্টের গাড়ি। ওই আমার মনে হচ্ছে কেউ হয়তো গ্রসারির অর্ডার দিয়েছে, তো বানানটাই তো বুঝতে পারছি। ই কার্ট টি দিয়ে, এটা ই কার্ট মানে ফ্লিপকার্টে। হ্যাঁ আমি ভিডিও করে রাখছি, ব্লগে তো তুমি দেখতেই পাবে। ওই তো একটা ছেলে, একটা ভাই দাঁড়িয়ে আছে, ভাইটাকে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে গাড়িটা কিসের গাড়ি। এটা ওই মাঝে ডেলিভারি এরকম একটা টেম্পো তো ঢুকেও ছিল একবার, সে আমরা যখন ফ্লিপকার্ট থেকে গ্রসারি কিনতাম। ও ভাই এটা কি গাড়ি গো? ফ্লিপকার্টের পার্সেল না, ওটা কি তোমার এই গ্রসারি হয়? ও তা ঠিকই তো আমি বলেছি। বাবা অনেকে নেয় নাকি গো এখানে? আরে বাপরে, আমি ঠিকই বলেছি। আগে তো ফ্লিপকার্ট থেকে আমরা প্রচুর গ্রসারি নিতাম বন্ধুরা, প্রচুর গ্রসারি, তখন টেম্পো ঢুকেছিল। আরে গরমে আর কেউ বাজার করতে, এটা ফ্লিপকার্টের গাড়ি গো। ওই যে গ্রসারি অনেকে গ্রসারি নেয় না, সে তোমার মনে নেই, সে গ্রসারি কিনেছিলাম
তবে চিন্তা করে রোদে আর কেউ বাজার, আমার মনে হচ্ছে ভালো অফার চলছে কেউ গ্রসারিতে, আমার কাছে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে। এখন আমাদের নেবে না বলে আমি আর নিতে চাই না, ও নিতে চায় না, আর তারপরে তুমিও নিতে চাইছো না তো। আমার গ্রসারিতে যে যত বেশি পরিমাণ না না বেশি পরিমাণে কেন, এখন অফার চলছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে। যাই হোক ঠিক আছে, ঘর দরের কি অবস্থা। কি ভালো লাগছে পলিদিকে। যাক পলিদি, এটা একটা স্মৃতি। দুপুরে খাওয়া এখনো খাইনি, স্নান টান করে ঘুম এসছে। দেখে আসো না, যাও। আমার এখান থেকে বাঁশ নিল তো, হ্যাঁ দুটো বাঁশ, আরে বাঁশ দুটো বিক্রি করবো অনেকদিন ধরে, অনেককে বলছি। এই তোদের এই মিস্ত্রিটা বললো ঠিক মতন আমার জল টল লাগে কিনা দেখি। এ বাবা, আমি তো গিয়েছিলে, আমি আবার কি এটা খুলবো তো মার কাছে দিয়ে দিই, এটা পড়েছি বলে কাজ করতে পেরেছি। কোনটা? একবার ওপর নিচ করতে হবে। ও নি ক্যাপটা, নি ক্যাপটা। তুই নেমে যা। নামবো। মা তুমি তোমার আগে ব্যাস। রেডি? চলো, দিদি না দিনে স্নান করতে নামছে, বাস। ছাড়ো তুমি। ইসওয়ালা প্যান্ট আর ইসওয়ালা কাঁথা মন্ডের মুখে। ডুব দিয়ে আসছে। হেভি হেভি। কালকে আমার এমন ভাবে জলের মধ্যে ঢোকাচ্ছে এখন হয়ে গেছে আমার। তুমি জানো শিখে গেছে কালকে, এবং প্রাকৃতিক কেউ করে ঢুকতে হয়, ও এরকম করে মাথা নেড়ে হ্যাঁ কে জানে, উল্টা পাল্টা কাম করে। হয়েছে আরেকজন। চিল্লাবি না তো, তুই শোন না ওখান থেকে, তা ওখানে করবে না তো কোথায় করবে। বাবা এই যে নামে দুজনে, তারপর তো মানে প্রায় 8 ঘন্টার উপরে তুলতে পারি না। এখান দিয়ে পাতাবার কাজ ছেড়ে ছেড়ে দিচ্ছি, দেবো দেবো, আমি তো ওই লাইটটা ঠিক করবো। আমি ভেবেছি সোনাতার আসবে সোমবারে। ওই সমাধান এসে করি, দিয়ে দে দিয়ে দে। লাইটটাতে বাঁধি আর কোন লাইটটা? ওই যে লাইটটা, কোনটা? লাইটটা এরকম করে রয়েছে। সোনাতার সোমবারে আসবে, পরিষ্কার করাবো। সেটা তুই আগে আসবি,
ফার্স্ট এক্ষুনি গায়ে পড়তে জয় বাজরাং বলি এরিক জয় বাজরাং বলি একটা কথা বলবো বাজে কথা এটা না হবে না কালকে হয়েছে কি হয়েছে এর মধ্যে হ্যাঁ মোমবাতি খুলছি কার সব চলে গেছে তোর চলে গেছে আজকে সবাই চলে আজকে চলে গেছে এই চলে গেছে কি হল একদম ওই যে বৃষ্টিটা হলো না ওই রবিবার দিনকার কবে না বৃষ্টি হলো ওই তখনই কি আবার মাছ পুকুরে নেমে ঢং করছে এখানে উড়ে গেল মনটাই এবার ওঠ মানেটা কি মানেটা কি আমি সবাই নামিয়েছি কার মানে নামতে আমি চলে যাচ্ছি ভাই এবার ঘুম থেকে হয়তো উঠে যাবে তাহলে তো কি তারপরে আমি চান করতে আসবো মানে করে আর ব্লগ করা হয়নি বন্ধুরা ওই আমার মেয়ে তারপরে আমার দাদার ছেলে মা সবাই মিলে পুকুরে চান করলো তারপরে আমার হাজব্যান্ডও এসে গেছে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন বাজার টাজারে গেছিলাম জামাই ষষ্ঠীটা তো আমাদের হবে না এবার ওই মা বলল যে জামাই ষষ্ঠী যখন হবে না তাহলে খাওয়াটা খাইয়ে দিই যদিও জামাই ষষ্ঠী সামনের উইকে চাইলে থাকাই যেত কিন্তু ওই আমার মেয়ের লেখাপড়ার ক্ষতি হচ্ছে আর বিভিন্ন রকম অসুবিধা আছে তবে এরপর থেকে না আমি আর মেয়েকে মানে আনবো কিন্তু ওকে হয়তো ম্যাক্সিমাম আমি এক সপ্তাহ হয়তো ঘুরে তারপর ওকে বাড়ি পাঠিয়ে দেবো অথবা ওর বাবার সাথে চলে যাবে কারণ ওর পক্ষে থাকাটা মুশকিল ওকে রাখবো না আমি কিন্তু আমাকে তো মন থাকতেই হবে কারণ তা না হলে আমি যদি এরকমভাবে এসে এসে চলে যাই না আমার মায়ের মন খুব খারাপ হয়ে যাবে আর সব সময় আমার মায়ের পক্ষেও লিলুয়া গিয়ে থাকাটা সম্ভব নয় যাবে অবশ্যই যাবে কিন্তু প্রতি মুহূর্তে যাওয়াটা তো সম্ভব নয় আর দূরত্বেরও একটা ব্যাপার আছে ওই জন্য ছেলে আবার যখন ছেলে বড় হবে তখন দেখা যাক তখন কি করব তখন কারটা তখন ভাববো আর একটু মনটাও খারাপ সত্যি কথা বলতে আমার না প্রত্যেকবারই জিনিসটা হয় 2022-এ বোধ হয় আমি যখন কানপুরে গেছিলাম তখন আমার খরগোশটাকে রাখতে এসেছিলাম 3 দিনের জন্য তখন ওই চাম্পাটি এসে আবার চাম্পাটি তো লিলুয়া ব্লগটা করেছিলাম অন্য সময় করি না কারণ খুব খারাপ লাগে আমার খুব কষ্ট হয় ভেতরে খুব কষ্ট হয় তো এখন থেকে আমি কি ঠিক করেছি জানেন তো এই যে কথাগুলো এই যে আমার ভেতরকার এই মানে এই যে কষ্টটা এটা আমি ব্লগে বলে দেবো আমি যার ব্লগটা দেখি সে না তার মনে যখন খুব কষ্ট হয় সেও তার বাবাকে হারিয়েছে তার মাকে নিয়ে সে মানে মাকে মাঝে মধ্যে তার কাছে নিয়ে আসে আবার মা তার নিজ স্থানে চলেও যায় সে কিন্তু তার এই কষ্টটা কিন্তু বলে এবং আমার মনে হয় বলে দিলে হয়তো সলিউশন বেরোবে না মনে হয় কিছুটা হয়তো মনটা হালকা হয় এই যে আমি এবার থেকে ওটাই ঠিক করেছি আমি বলে দেবো কারণ এর আগে যখন মানে যেতাম চাম্পাটি থেকে লিলুয়াতে ওখানে গেলে আবার ঠিক হয়ে যায় কিন্তু এই না একটা টানাপোড়েন চলে আমার মনের ভেতরে খুব চাপ তৈরি হয় চাপের একটাই কারণ কি বলুন তো প্রথমত যখন বাবা বেঁচে ছিল বাবারও তো বয়স হচ্ছিল আমি দেখেছিলাম বাবার হাত কাঁপতো চা মানে এর আগের বার তো চায়ের কাপটা হাত থেকে প্রায় পড়ে গিয়ে ভেঙেই গেল হাতটা খুব কাঁপছিল আমি না তখন বুঝে উঠতে পারিনি যে হাতটা কি বেশি করে কাঁপছে না কম কাঁপছে কি জানি বাড়িতে বয়স্ক বাবা মা থাকলে না একটু তাদেরকে অবজারভেশনে রাখাটা খুব ইম্পর্টেন্ট এটা খুব দরকার এটা পারলে করবেন কারণ আমার যেন মনে হয় এই যে বাবার হাত থেকে যখন কাপটা ভেঙে গেছিলো পড়ে হয়তো বা একটুখানি কেয়ারফুলি আমার দেখা উচিত ছিল যে হাতটা কি বেশি কাঁপছে না কম কাঁপছে বুঝতে পারিনি সত্যি কথা বলতে বুঝতে পারিনি আজকে চাইলে বাজারের ব্লগটাগুলো করতে পারতাম মোবাইল নিয়ে বেরোতে পারতাম কিন্তু ভালো লাগেনি
কারণ আমরা তো কেউ ভাবিনি যে আমার বাবার আগের বছরটাই শেষবারের মতন জামা ষষ্ঠী হবে, আর কোনোদিনই হবে না। ইভেন সত্যি কথা বলতে আমার আত্মীয় স্বজন যারা আছেন না, তারা এখনও বলে ব্যাপারটা ভীষণ মানে আনএক্সপেক্টেড। এখনও অনেকে মানতে পারে না, এখনও পারে না। আমার মাসিরা বলুন বা আমার মামারা মামিরা, অনেকেই পারে না। আর আমি আর কি মানবো, আমি তো বলেইছি আমার সময় লাগবে। আর আমার মা সত্যি কথা বলতে বাবাকে নিয়ে খুব একটা আলোচনা করে না। কেন করেন এটা আমি জানি, কারণ আমার মাকে তো থাকতে হবে না। শোক মানে প্রত্যেকটা মানুষই আমরা শোকাহত, কিন্তু কি জানেন তো বন্ধুরা, অত্যাধিক শোক নিয়ে আপনি চলতে পারবেন না, এটা কিন্তু ফ্যাক্ট। চলা যায় না, খুব কষ্ট হয় খুব। সেই জন্য আর কি মানে মা আলোচনা করতে চায় না। তো যাই হোক, আজকে ব্লগটা একটু মানে ভারী কি কথা বলি শেষ করছি, কারণ উপায় নেই। আমি বললাম না, এই যে আমার মনের ভেতরে একটা চাপ তৈরি হয় না, এই চাপটা দিনকে দিন আরও বাড়বে। কারণ জানি না কি আছে কপালে, সত্যি কথা বলতে জানি না। আমি ওই জন্যই ভদ্রমহিলার ব্লগটা দেখি, কারণ ওনার সাথে পার্টিকুলার এই জায়গাতে আমার বিশাল মিল। আমি ওনাকে দেখে সাহসটা গেইন করি যে উনি কীভাবে করে চলছেন, উনি কী করে ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। কারণ ওনার মাও কিন্তু একাই থাকে আমার মায়ের মতো। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা শুনলে অনেকে বলে যে তোমার তো বাড়িতে লোক আছে। ডেফিনেটলি আমার বাড়িতে লোক আছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং তার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমি তার ব্লগ দেখি না, তার মা কিন্তু সত্যি একাই থাকে এবং কাজের লোকেদের ভরসায় থাকে, এটা ফ্যাক্ট। কিন্তু আমার মা মোটামুটি ঘুম থেকে উঠলে আমার দাদা বৌদি আছে, আমার জেঠিমা আছে, মোটামুটি আছে, আমাদের বাড়িতে লোক আছে, তো নেই কোনো। এবং আমি ঠাকুরের কাছে খুবই মানে কৃতজ্ঞ। তুমি যেটুকু দিয়েছো, যা দাওনি আমি জানি সেটা হয়তো ঈশ্বর আমাকে দেবেন না, কারণ হয়তো সেটা আমার জন্য ঠিক নয়। ভগবান যেটা যার জন্য ঠিক, যেটুকু দরকার বা যেটা হলে ভালো হবে, নিশ্চয়ই সেটাই করেন আমাদের জন্য। এই বিশ্বাস রেখেই চলতে হবে বন্ধুরা। সবার কপালে না উত্তরণ ব্যাপারটা নেই। অনেকের কপাল আমি দেখেছি খারাপ থেকে ভালো হয়, কিন্তু কিছু মানুষের কপাল আছে না এক ঢালা হয়, ওতে উন্নতি তো ছেড়ে দিন, মানে ওটা এক টাইপের চলে। তো যাই হোক, ঠিক আছে, এটা নিয়ে আর কি বলবো, যার যার নিয়তি তার, ওটা বলে কোনো লাভ নেই। মনটা খুব খারাপ, ওই জন্য হয়তো ওইসব কথাগুলো বললাম, কিন্তু এগুলো আমার ব্লগে থাকবে, কারণ এই কথাগুলো আমার মনের ভেতরে সবসময় চাপা অবস্থায় থাকে। এবং হয়তো এগুলোর জন্যই এর আউটবাস্টিংটা অন্যভাবে প্রকাশ পায়, সেটা মোটেও ঠিক না। আমি যতটা চেষ্টা করি নিজের ভুলগুলোকে শুধরানোর খুব চেষ্টা করি, এবং আমি সেটা করব। কারণ অন্যের দোষ না দেখে না নিজের দোষটা দেখো, যতটা সম্ভব হয় শুধরানোর চেষ্টা করো। পুরোপুরি শুধরানোর দরকারও নেই, কারণ বেশি ভালো হওয়াটা ঠিক নয়। চাণক্য একটা কথা বলেছিলেন জানেন তো, যে জঙ্গলে সোজা যে গাছটা আছে না, সেটাকেই দেখবেন লোকে আঁকে কাটবে, বেঁকা গাছ কিন্তু কেউ কাটে না। ওই জন্য আপনি যত নিজেকে একদম সরল এবং বোকা রাখবেন না, লোকে আপনাকে ঠকাবে বেশি, এবং সে নিজেদের লোকেরাই কিন্তু করবে। সরল থাকুন, কিন্তু বোকা কখনো হবেন না, এটা একদম বাস্তব কথা। ঠিক আছে, কাল তো আমি চলে যাব, কালকে রবিবার, আজকে শনিবার। এই ব্লগগুলো লেটেই আসবে। ওই যখন লিলুয়া পৌঁছে যাব তখন দেখবেন যে তখনও জামপাটির ব্লগগুলো ছাড়বো আর কি, কারণ মানে নেটওয়ার্কের অসুবিধার জন্য একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আবার দেখা হচ্ছে কালকে।